হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা তোমাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি। রুটিন মাফিক যে ক্লাস যাচ্ছে সেটা হচ্ছে এই পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস ডেসক্রিপটিভ জিকে পার্ট নিয়ে। এবং তোমরা দেখতে পাচ্ছ যেখানে পিএসসি ডেসক্রিপটিভ জিকে পোর্শনের পলিটি হোক কিংবা স্কিমস হোক কিংবা সোশ্যাল ইস্যু হোক, তার বিভিন্ন রকম ইস্যু নিয়ে কিন্তু অফবিট এবং ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিন্তু র্যান্ডাম বেসিসে ক্লাস চলছে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের সামনে যে মেন্স রয়েছে 2025 সালে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্রস্তুতি নাও। এবং যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই এই পার্টিকুলার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, সেখানে জয়েন করে যাও এবং সেখানে তোমাদের কিন্তু এই টপিক যেগুলো পড়ানো হচ্ছে সেই টপিকগুলোর নোট দিয়ে দেওয়া হয়। হোয়াট এভার, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট। এনিমি প্রপার্টি অ্যাক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কেন টপিকটা ইম্পর্টেন্ট সেটা আমরা আলোচনা করতে করতেই তার পরতগুলো অনুধাবন করে নেব। চলো স্যার, যদি আমরা খবরটার ভেতরে যাই তাহলে দেখতে পাবো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম একটা নিউজ প্রিন্ট মিডিয়াতে খবর প্রকাশ হচ্ছে পার্টিকুলার সেপ্টেম্বর 6, 2024 সালে, যে পাকিস্তানের যে ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন পারভেজ মুশারফ, তার পূর্বপুরুষদের জমি যেটা ভারতবর্ষের ইউপিতে অবস্থিত, সেই জমিটা অকশানে উঠবে, ভারত সরকার সেটা অকশানে তুলবে। কোন আইনের মারফত? এনিমি প্রপার্টি অ্যাক্ট, এই আইন মারফত। স্যার এইটা কিন্তু খবরে এসছে। তো হোয়াট ইজ এনিমি প্রপার্টি অ্যাক্ট এবং এই বিস্তারিত পারভেজ মুশারফের যে খবরটা সেটা কেনই বা ইম্পর্টেন্ট, যদি আরেকটু ভেতরে দেখতে যাই তাহলে দেখতে পাবো পার্টিকুলার কেন্দ্র সরকারের যে মন্ত্রক রয়েছে ইউনিয়ন হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেই মন্ত্রকের খবর অনুযায়ী পার্টিকুলার পাকিস্তানের ভূতপূর্ব রাষ্ট্রপতি পারভেজ মুশারফ সাহেবের যে পূর্বপুরুষদের জমি ছিল কোথায় স্যার? উত্তরপ্রদেশে। কোন জায়গায় জমি ছিল স্যার? পার্টিকুলারলি বাগপত ডিস্ট্রিক্ট। এই বাগপত ডিস্ট্রিক্টের পার্টিকুলার গ্রামের নাম স্যার কি? কোতানা বাঙ্গার ভিলেজ। কোতানা বাঙ্গার ভিলেজ, এখানে প্রায় 13 বিঘা জমির ওপর তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটাকে কি করা হচ্ছে স্যার? ডাইরেকশন দিচ্ছে ভারতের কেন্দ্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, যে ভাই এটাকে ই অকশানে ঠেলে দাও, অর্থাৎ বিক্রি করার জন্য প্রস্তাব দিচ্ছে কেন্দ্র আমাদের মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে স্যার এই জিনিসটা কি এবং আইনটা কি স্যার? বারবার করে বলা হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট। এনিমি প্রপার্টি অ্যাক্ট মানেই বুঝেছে শত্রু। তাহলে স্যার মাথার মধ্যে খেলে যাবে শত্রু কি, কি বিষয়বস্তু না বিষয়বস্তু, সেগুলো আমরা আলোচনা করতে থাকি। এই বিষয়ে বলে রাখি, আমরা কিন্তু এরকম বিভিন্ন রকম টপিক, সোশ্যাল ইস্যুস কিংবা অ্যাক্ট, পলিটি গভর্নেন্স কিংবা স্কিমস কিংবা ইকোনমিক ইম্পর্টেন্ট কিংবা সায়েন্স ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পার্টিকুলার মিসলেনিয়াস পরীক্ষা যদি তোমার টার্গেট হয়, তার ডেসক্রিপটিভ জিএস পেপারে যে ভাইটাল 100 নম্বর, কারণ তোমরা জানো অনেকেই বাংলা ইংরেজি চর্চা করছো, ম্যাথও হয়তো তোমরা অনেকেই পেরে যাবে, ডেসক্রিপটিভ ছোটবেলা থেকে অঙ্ক করে আসছো, কিন্তু জিএস পেপার এই র্যাঙ্কিং করার জন্য কিংবা ইন্টারভিউতে গিয়ে ঠিকঠাকভাবে নিজেকে প্রত্যায়িত করার জন্য জিএস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেখানে 100 নম্বরের ওয়েটেজ রয়েছে, টাইম ম্যানেজমেন্টের স্কিল রয়েছে। তো সেইটার জন্য তোমরা অনেকেই বলেছিলে অনলাইন ক্লাসের অনলাইন ক্লাসের শুধুমাত্র ডেসক্রিপটিভ জিকের জন্য। ডেসক্রিপটিভ জিএস পেপারের কিন্তু তোমাদের কথা অনুযায়ী আমি ক্লাস শুরু করব 2রা জানুয়ারি থেকে। 2রা জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে স্যার। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে বা 3 দিন ক্লাস থাকবে, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং প্রতিটা ক্লাসে কিন্তু রাত্রিবেলা হবে। তখন তোমরা প্রত্যেকেই, সে তুমি ওয়ার্কিং প্রফেশনে থাকো কিংবা নর্মাল অ্যাসপিরেন্ট হও, একদম একদম গুছিয়ে খাওয়া দাওয়ার পর গুছিয়ে একদম বসে আমরা অ্যানালাইসিস করতে করতে কিন্তু ক্লাসটাতে নিয়ে যাব এবং অ্যান্সার রাইটিং চেক করা হবে। সুতরাং যারা যারা শুধুমাত্র জিএস পেপারে ক্লাস চাইছিলে তারা কিন্তু স্কলে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে 9143886331 এই নাম্বারে আমাকে নিজের নাম লিখে জিএস অনলাইন মিসলেনিয়াস লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। হোয়াট এভার, চলে আসো ব্যাক টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে এই যে স্যার আমরা এনিমি প্রপার্টি অ্যাক্ট নিয়ে বলছি, তো হু ইজ এনিমি? এনিমি বলতে কাকে বোঝাচ্ছি আমরা? শত্রু মানে কি স্যার? যে আমার ফরে নয়, যে আমার বিরুদ্ধে রয়েছে, যে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, সেই স্যার আমার শত্রু, তাই না? কিন্তু স্যার পার্টিকুলারলি যদি আমরা আইনের কথা অনুযায়ী চলি, তাহলে ভারতবর্ষের জন্য শত্রু বলতে মূলত 2খানা দেশকে বোঝানো হয়। একটা পাকিস্তান, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে পাকিস্তান আমাদের পেছনে লেগে রয়েছে এবং চায়নাও লেগে রয়েছে। তো 2খানা দেশকে আমরা মোটামুটি একদম শত্রু বলে ঘোষণা করে থাকি। যদি ভালো করে দেখে নাও যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962,
ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা কিন্তু আগেও ছিল ব্রিটিশ আমলে। যদি পার্টিকুলার দেখা যায় যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962, কারণ আমরা জানি যে 1961 সালে যুদ্ধ হয়েছিল চায়নার সঙ্গে। তো পার্টিকুলার এই যুদ্ধের পরবর্তীকালে এই আইন যেটা পাশ করা হয়েছিল ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962, সেই অনুযায়ী এনিমি বলতে কি বোঝাচ্ছে সেটা কিন্তু সংজ্ঞা দেয়া আছে, ডেফিনেশন দেয়া আছে ভারতের আইন অনুযায়ী। সংজ্ঞাতে স্যার কি বলছে? বলছে 1 নম্বর পয়েন্ট, এনি পারসন অর কান্ট্রি, যে কোনো ব্যক্তি বা যে কোনো দেশ কমিটিং এক্সটার্নাল অ্যাগ্রেশন, যদি বাইরের থেকে কোনো বিদ্রোহ করে তার বিরুদ্ধে, আগেনস্ট ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে, বিরোধিতা করে বা আঘাত হানে, তাহলে সেই ব্যক্তি বা সেই দেশ শত্রু বলে প্রত্যায়িত হবে। 2 নম্বর পয়েন্ট কি, এনি পারসন বিলঙ্গিং টু আ কান্ট্রি কমিটিং সাচ অ্যাগ্রেগেশন, যদি এরকম কোনো ব্যক্তিও যে কোনো দেশের লোক হোক, সে যে কোনো দেশের লোক হোক, সে যদি এরকম ভাবেই অ্যাগ্রেশনের মধ্যে থাকে তাহলে তাকে শত্রু বলে বিবেচিত করা হবে। 3 নম্বর পয়েন্ট কি, সাচ আদার কান্ট্রি অ্যাজ মে বি ডিক্লেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এরকম যে যে দেশগুলো কেন্দ্র সরকারের দ্বারা ঘোষিত হয়ে গেছে, টু বি অ্যাসিস্টিং দ্য কান্ট্রি কমিটিং সাচ অ্যাগ্রিগেশন, অর্থাৎ এই ধরনের দেশগুলোকে মদত দিচ্ছে, যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে, সেই দেশগুলোও কিন্তু শত্রু দেশ হিসেবে বিবেচিত হয়ে যাবে। এনি পারসন বিলঙ্গিং টু সাচ আদার কান্ট্রি, যদি এইরকম ব্যক্তিবর্গ যদি এইরকম অন্য দেশে যারা উস্কানি দিয়ে বেড়ায় সে দেশে গিয়েও থাকে, তাহলে সেই ব্যক্তিগুলোও কিন্তু শত্রু বলেই বিবেচিত হবে। 4টে পয়েন্টে ক্লিয়ার স্যার যে হু ইজ আওয়ার এনিমি, আমাদের শত্রু কারা সেটা কিন্তু পরিষ্কার করে বলে দিল। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বললো, যদি কোনো ব্যক্তি বা যদি কোনো দেশ আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে হানি করার চেষ্টা করে, আঘাত হানার চেষ্টা করে, তাহলে সেই লোক হচ্ছে শত্রু ডাইরেক্ট। 2 বলছে সেই ব্যক্তি যে কোনো দেশে থাকুক না কেন তাহলে সেও শত্রু হবে যদি দেশের বিরুদ্ধে গিয়ে আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে মানে আঘাত হানে। 3, অন্য কোনো দেশ যদি এই শত্রু দেশগুলোকে মানে সমান তালে প্রভোগ করেই যায়, তাহলে সেই দেশগুলো কিন্তু শত্রু দেশ হলে গণ্য করা যাবে যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে স্বীকার করে নেয় যে এই দেশগুলো মদত দিয়ে বেড়াচ্ছে, এবং সেই মদতকারী দেশগুলোতে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তিগুলোকে চিহ্নিতকরণ করে শত্রু হিসাবে চিহ্নিতকরণ করা যাবে। তো ক্লিয়ার স্যার, হু ইজ এনিমি। চলে আসো পরের পয়েন্টে। তাহলে এক্ষেত্রে সেন্টার টেক ওভার দ্য প্রপার্টি, এবার এই ব্যক্তিগুলোর যদি কোনো সম্পত্তি ভারতবর্ষের এরিয়ার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার কি করতে পারে, যদি এই ধরনের লোকগুলোর যদি কোনো সম্পদ থাকে। তার কারণ তোমরা জানো যে 1948-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার, 58-এ যুদ্ধ হচ্ছে, 61-এ চায়নার সঙ্গে যুদ্ধ হচ্ছে, তারপরে তোমার 1971-এ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সময় তখন যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে, তাই না? তো সুতরাং বারবার করে এবার এই দিককার লোক ওই দিকে, ওই দিককার লোক এই দিকে, কারণ আমাদের ভারতবর্ষ তো জন্মই হচ্ছে পার্টিকুলার 1947-এর সময় যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে দাও। তো এপার ওপরের লোকজন হয়েছে এবং পাকিস্তান পন্থী বেশ কিছু লোকজন ছিল, চায়না পন্থী বেশ কিছু লোকজন ছিল। তো হোয়াট এভার, যদি সেই সব ব্যক্তিবর্গ যারা শিফট করে যাচ্ছে, যারা সেই শত্রু দেশে চলে যাচ্ছে বা গেছে, ওখানকার নাগরিকত্ব গ্রহণ করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে তাদের সম্পত্তিগুলো যেগুলো এদেশে রয়ে গেছে সেই সম্পদকে কি করে কেন্দ্র সরকার ডিল করবে, তার কি কি নিয়ম কানুন রয়েছে আমরা একে একে জানবো। প্রথম পয়েন্টটা দেখে নিই স্যার, বলছে সেকশন 29 অফ দ্য অ্যাক্ট, সেন্টার অর স্টেট ক্যান রিকুইজিশন এনি ইমুভেবল প্রপার্টি, যে সম্পত্তিগুলো মুভ করা যায় না সেটা এই আইনের পার্টিকুলার এই যে প্রপার্টি অ্যাক্ট, এনিমি প্রপার্টি অ্যাক্ট, তার সেকশন 29 অনুযায়ী কি করতে পারে কেন্দ্র এবং সেই রাজ্য সরকার একই রিকুইস্ট করতে পারে টু সিকিউর ডিফেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার নিরাপত্তার জন্য সেটা কিন্তু অধিগ্রহণ করতে পারে। সিভিল ডিফেন্স, পাবলিক সেফটি, বিভিন্ন রকম ইস্যুর জন্য কিন্তু তারা সেটা অধিগ্রহণ করতে পারে। 2 নম্বর পয়েন্ট কি স্যার বলছে, গভর্নমেন্ট মে অলসো লিগালি অ্যাকোয়ার দ্য প্রপার্টি, আইন এনে সরকার যদি ইচ্ছা করে তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু সে কি করতে পারে, ইন রিটার্ন ফর কম্পেনসেশন ইফ ইট ওয়ান্টস টু কিপ ইট ইন দ্য লং রান, দীর্ঘকালের জন্য সেটা কি করতে পারে, তারা কম্পেনসেশন দিয়ে লিগালি সেই জায়গাগুলো কিন্তু অধিগ্রহণ করতে পারছে। মানে অর্থাৎ ভারত সরকার সেই জায়গাগুলোকে কিছু কম্পেনসেশন দিয়ে পার্টিকুলার সেই শত্রুর সম্পদগুলো কিন্তু নিজে অধিগ্রহণ করতে পারছে। 1962, 1965 and 1971, 62 সাল, 65 সাল এবং 71 সালে যে যুদ্ধগুলো হয়েছিল কার কার সাথে স্যার, পার্টিকুলার ইন্ডিয়ার সঙ্গে চায়না এবং পাকিস্তানের যে যুদ্ধগুলো হয়েছিল, গভর্নমেন্ট টুক ওভার দ্য প্রপার্টিজ
গভর্নমেন্ট ইচ্ছা করলে ইচ্ছা মানে গভর্নমেন্ট এটা নিতে পারে, গভর্নমেন্ট সেটা এই সম্পত্তিগুলোকে গ্রহণ করতে অধিগ্রহণ করতে পারে অ্যান্ড ভেস্টেড মানে অর্জিত করতে পারে বা ঘোষণা করতে পারে দেম উইথ দ্য কাস্টোডিয়ান অফ দ্য এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া। অর্থাৎ সেই শত্রুপক্ষের সেই শত্রু ব্যক্তিগুলোর যে সম্পদ রয়ে গেছে সেই সম্পদগুলোকে নিজের অধীনে রাখতে পারে, তার কাস্টোডিয়ানের মালিকটাকে পার্টিকুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন হয়ে যাবে। এবং পার্টিকুলার তাসকেন্ট যে ডিক্লারেশন আছে 1966 যে তাসখান্ত ঘোষণা হয়েছিল, তো সেই তাসখান্ত ঘোষণা অনুযায়ী not honored by Pakistan disposed of all property taken over during war। অর্থাৎ এই সম্পদ যখন যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার, সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান যা যা আর কি প্রকাশ্যে আনছে সম্পত্তিগুলো, সেইগুলো কিন্তু পুরোটাই নিয়ে নিতে পারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি সেটা শত্রুপক্ষের সম্পদ আমাদের টেরিটরির মধ্যে হয়তো। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে এই এনিমি প্রপার্টিটাকে আয়ত্তে আনতে পারছে তার গল্প। এবার আমরা যদি প্রপারলি স্যার এনিমি প্রপার্টি অ্যাক্ট কি জিনিস এটাকে একটুখানি বিস্তারিত ভালো করে ঠান্ডা মাথায় আলোচনা করার চেষ্টা করি, তাহলে কি কি পয়েন্ট স্যার আমরা পাবো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো স্যার। স্যার কি কি পাবো? ইন দ্য ওয়েক অফ দ্য ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অফ 1965 অ্যান্ড 1971, 71 সাল আর 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরবর্তীকালে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়াজ মাইগ্রেশন অফ পিপল ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান। এরকম বহু মানুষ আছে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে শিফট করে গেছিল, সেই সম্পদগুলো হয়ে যাবে কি এখন বর্তমান ভারতবর্ষের জন্য শত্রু সম্পত্তি হয়ে যাবে। আন্ডার দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস, এই যে একটু আগে বলছিলাম ডিফেন্স অ্যাক্ট, সেই ইন্ডিয়ান ডিফেন্স অফ ইন্ডিয়া রুলসের অনুযায়ী, তার ফ্রেম অনুযায়ী, আইন অনুযায়ী, দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962 যেটা বললাম, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুক ওভার দ্য প্রপার্টিজ অ্যান্ড কোম্পানিজ, স্থাবর অস্থাবর সমস্ত রকম সম্পত্তি, হু টুক পাকিস্তানি ন্যাশনালিটি, যারা যারা পাকিস্তানের জাতীয়তাবাদ নিয়েছে, যারা ইন্ডিয়া সিটিজেনশিপ থেকে পাকিস্তানি সিটিজেনশিপ নিয়েছে, তাদের সম্পত্তি কিন্তু গ্রাহ্য হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়া কিন্তু অধিগ্রহণ করে নেবে, ইন্ডিয়ান কেন্দ্র সরকার। দ্য সেন্টার ভেস্টেড দিস এনিমি প্রপার্টিজ উইথ দ্য কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া। অর্থাৎ পার্টিকুলার এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব থাকবে কেন্দ্র সরকারের। এবং এই নিরিখে বলে রাখি, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা ডিপার্টমেন্ট আছে সিইপিআই, সেপি, তারা সম্পূর্ণরূপে দেখভাল করার চেষ্টা করে যে ভারতের কোন কোন জায়গাতে এই রকম স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে, যে সম্পদগুলো কোনো এককালে যারা ইন্ডিয়া ছেড়ে আমাদের শত্রুপক্ষের দেশে গিয়ে পার্মানেন্টলি শিফট করে গেছে, সেই সম্পদগুলোকে ফাইন্ড আউট করতে হয় এবং তার সমস্ত অধিকার থাকে কেন্দ্র সরকারের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। এবং স্যার যদি আরো জানা যায়, the same was done for the property left behind those who went China। ঠিক একই রকম ভাবে 1962 সিনো ইন্ডিয়ান ওয়ার, চাইনা যে ওয়ারটা হয়েছিল তার পরবর্তীকালে যেসব ব্যক্তিবর্গ চায়নায় চলে গেছিল, সেই চাইনিজ যে যারা নাগরিক লোকজন এখন বর্তমানে হয়েছে, তাদের সম্পদ যেগুলো ভারতবর্ষে রয়ে গেছে, সেই সম্পদগুলোও কিন্তু এখন গ্রহণ হয়ে যাবে। তাসকেন্ট ডিসক্লোজারের কথা আগেই বলে রাখলাম, 10ই জানুয়ারি 1966-এ ইনক্লুডেড ক্লজেস, নানা রকম ক্লজ তৈরি করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে স্যার কি, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উড ডিসকাস, ইন্ডিয়া পাকিস্তান যৌথভাবে কি করবে সেটা আলোচনা করবে, দ্য রিটার্ন অফ দ্য প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস, কি করে যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষদের সম্পদ ফিরে পেতে চায় তাহলে সেটা কিভাবে ফেরত পাওয়ানো যাবে, বা কি করে সরকার কিভাবে অধিগ্রহণ রাখবে, সেটা ডিসকাশন চলবে। বাই আইদার সাইড ইন দ্য কানেকশন উইথ দ্য কনফ্লিক্ট, যদি কোনো রকম ভাবে ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেই জমি জমা নিয়ে, তাহলে দুই পক্ষই কিন্তু আলোচনা করতে পারে। হাউএভার পরবর্তীকালে স্যার গভর্নমেন্ট অফ পাকিস্তান ডিসপোজ অফ অল সাচ প্রপার্টিজ ইন দেয়ার কান্ট্রি ইন 1971। 1981 যুদ্ধের পর কিন্তু সেই সমস্ত জিনিস কিন্তু পাকিস্তানি দাবি করে নিয়েছিল। যাই হোক, পরবর্তীকালে এইগুলো কিন্তু চলে আসছে আমাদের ভারত সরকারের হাতে, এবং সেরকমভাবে ভারত সরকারের বেশ কিছু জায়গা, যেমন ধরো পূর্ববঙ্গ 1971-এ, তারও আগের থেকে তোমরা জানো যে 1971 সালের আগে যখন ভারত বাংলাদেশের যুদ্ধ চলছে, তার আগে কিন্তু মানে কি বলবো, বাংলাদেশ তো স্বাধীনতা হচ্ছে, তার আগে যখন সেই পাকিস্তানের যুদ্ধ যখন ছিল, তখন পূর্ব বাংলা আর এইদিকে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল। তো সেই সময় কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বর্তমান যেটা, তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ কিন্তু কার হাতে ছিল? পাকিস্তানের হাতে ছিল, তাই না?
এবার যখন 1971-এ যখন বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হচ্ছে ভারতবর্ষের সাহায্য নিয়ে, সেই সময় বাংলাদেশের যিনি শাসক ছিলেন বঙ্গবন্ধু, তিনি কিন্তু সেটাকে অর্পিত সম্পদ বলে কনভার্ট করানোর চেষ্টা করেছিলেন, যাতে সেই সম্পদ যারা যারা ভারতবর্ষের যারা পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে সেই পাকিস্তানিদের অত্যাচারের জন্য, সেই লোকগুলো সম্পদগুলোকে যে কীভাবে দেশের মানুষকে ফিরিয়ে দেওয়া যায়, সেই জন্য সেটাকে অর্পিত সম্পদ হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। হোয়াট এভার, আমি আবার বলে রাখি, এরকমভাবেই কিন্তু পরপর তোমাদের যেমন অনলাইনে এই ইউটিউব সেশনে যেমন ফ্রি সপ্তাহে 5 দিন 6 দিন ক্লাস চলছে একদম রুটিন মাফিক, তেমনভাবেই তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 7 দিনে 7 দিন অনলাইন ব্যাচ চলছে মেইন কোর্সের মিসলেনিয়াসের, একদম 7 দিনে 7 দিন ক্লাস চলছে। ক্লার্কশিপের সেরকম ক্লাস চলছে সপ্তাহে 4 দিন, এবং যারা অফলাইন চাইছিলে বেলঘুরিয়া ব্রাঞ্চে কিন্তু ক্লাস চলছে। জানিয়ে রাখলাম, যারা পড়ার, যারা মনে করছো যে লেখা চেক করাতে হবে, তৈরি করতে হবে নিজেকে, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। চলে আসি স্যার, এই যে এনিমি প্রপার্টি অ্যাক্ট, আমরা দেখব এই আইনটার কিন্তু বারংবার বিভিন্ন রকমভাবে তার অ্যামেন্ডমেন্ট হচ্ছে। স্যার অ্যামেন্ডমেন্টটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? স্যার অ্যামেন্ডমেন্টের রিজনটা কি? রিজনটা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখব যে স্যার একজন রাজা ছিলেন উত্তরপ্রদেশে। রাজাটার নাম, রাজা মহারাজার নাম কি? রাজা অব মোহাম্মদাবাদ। সেই রাজার পরবর্তীকালের যে মানে সেই রাজা তিনি থাকছেন তার বিভিন্ন রকম সম্পদ নিয়ে। কোথায়? উত্তরপ্রদেশে তার বিস্তর সম্পত্তি ছিল। তো এই রাজা তিনি লেফট করে যাচ্ছেন ইন্ডিয়া থেকে 1957-এ, এবং তিনি পাকিস্তানে গিয়ে তার নাগরিকত্ব গ্রহণ করে নিচ্ছেন। তাহলে 1957 আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, 1957-এ তিনি পাকিস্তানে চলে যাচ্ছেন এবং পাকিস্তানে নাগরিকত্ব গ্রহণ করে নিচ্ছেন। যদিও এখানে বিপত্তির গর্বটা কি বা সমস্যাটা কি তৈরি হয়, তার ওয়াইফ এবং তার সন্তান ভারতবর্ষেই থেকে যায় এবং ভারতের নাগরিকত্বই গ্রহণ করে রেখে দেয় বা রক্ষা করে। এবং সেক্ষেত্রে রাজার সমস্ত সম্পদ ঘোষণা হয়ে যায় কি? এনিমি প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী 1968-এর আইন অনুযায়ী কি ঘোষণা করা হয়ে যায়? তার সমস্ত সম্পদ হয়ে যাচ্ছে পার্টিকুলার এনিমি প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু তার সন্তান এবং তার ওয়াইফ ইন্ডিয়ার নাগরিকত্ব থেকে যাচ্ছে, ইন্ডিয়াতে থেকে গেছে, তাই তার সন্তান, রাজার সন্তান, আফটার রাজার ডেথ তার সন টেক ক্লেম সো দ্যাট প্রপার্টি, রাজার সন্তান দাবি করছে তার বাবা তো এখন আর নেই, এবং তিনি যেহেতু তিনি ইন্ডিয়াতে থাকছেন, তিনি তো পাকিস্তানে যাননি, তার বাবা গেছে, তাই তার সম্পদ যেন এই প্রপার্টি হিসাবে ঘোষণিত না হয়, বরং তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হয় বংশানুক্রমিক কারণের জন্য। এবং কেস করেন তিনি 2005 সালে সুপ্রিম কোর্ট এই ব্যক্তির, এই মহারাজার মানে সন্তানের ফেভারে কেস দিয়ে দেয়, এবং কেস দিলে তার সম্পত্তি পেয়ে যাওয়ার উপায় হয়। সেই সময় কেন্দ্র সরকার দেখে তো মুশকিল, কারণ কেন্দ্রে ভারতবর্ষের জন্য সিকিউরিটি বিষয় বা নানা রকম বিষয় কিন্তু সমস্যা থাকতেই পারে। সেই জন্য ভারত সরকার সেটা চেঞ্জ করে, কাস্টোডিয়ান যে ব্যাপার স্যাপার আইনটা, সেটা পাল্টাবার চেষ্টা করেন, এবং তার জন্য তারা আবার নতুন করে অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা করেছিল। তো এরকম বিভিন্ন রকম কারণে বারংবার নানা রকম কিন্তু অ্যামেন্ডমেন্ট এসছে এনিমি প্রপার্টি অ্যাক্ট নিয়ে। বিশেষ করে বলে রাখি, এই সাম্প্রতিক কালে, এই বছর 2024 সালে দাঁড়িয়ে মাত্র 2-3 মাস আগে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রায় 12,000-এর ওপর এরকম প্রপার্টি, এনিমি প্রপার্টি ছিল এবং আছে, এবং যার আর্থিক ভ্যালু হচ্ছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তাহলে ভারত সরকারের কাছে একটা টাকা উপার্জনের একটা বিপুল ভান্ডার কিন্তু এই এনিমি প্রপার্টি অ্যাক্ট। এবং মনে রাখার বিষয়, তোমাদের প্রত্যেককেই বলছি, খাস কলকাতাতেই বিভিন্ন জায়গা, তুমি শেক্সপিয়ার সরণি যাও কি রাজার হাটে যাও, কিংবা তোমার পার্টিকুলারলি ওই চেতলা যাও, কিংবা গিরিশ পার্কে যাও, বাগবাজার যাও, কিংবা বড়বাজার যাও, এরকম প্রচুর জায়গা আছে কলকাতার মধ্যেই, যে জায়গাগুলো কিন্তু এনিমি প্রপার্টি অ্যাক্ট আন্ডারে এগুলো শত্রুপক্ষের সম্পদ, স্থাবর সম্পদ হিসেবে চিহ্নিতকরণ হয়েছে। এবং দেখা যাচ্ছে এই সম্পদগুলোর অধিকার কার কাছে থাকবে? তাহলে আইন অনুযায়ী কেন্দ্র সরকারের কাছে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত সম্পদগুলোতে হাত বাই হাত বিভিন্ন রকম লোক সেখানে ব্যবসা বাণিজ্য করছে বা বসবাস করছে, এবং তারা ট্যাক্সও দিচ্ছে না বা কেন্দ্র সরকার সেই ট্যাক্সটা পাচ্ছে না। তো সেই নিরিখে কিন্তু এই সাম্প্রতিককালেই 2-3 মাস আগে কিন্তু কলকাতাতে সেপি যেটা বলছিলাম,
সিইপিআই, সেন্ট্রাল এনিমি প্রপার্টি অ্যাক্টের যারা রক্ষক, সেই দল আসে এবং সেই দল, সেই টিম ডিপার্টমেন্ট এসে তারা সেটার প্রপার সেন্সাস করার কাজ শুরু করে যে অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের আন্ডারে এই এনিমি প্রপার্টি অ্যাক্টে কত সম্পদ রয়েছে। তার কাজ কিন্তু মানে কয়েকদিন আগে বেশ শোরগোল পড়েছিল কলকাতাতে, যে তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। তো চলে আসো, যদি পরের খবরটাতে আমরা চলে যাই, যে স্যার এই এনিমি প্রপার্টি যেটা বললাম বা শত্রুপক্ষের যে সম্পদ বুঝলাম, সেটা কি করে ডিক্লেয়ার করা হয় বা তার প্রসেসটাই বা কি করে কেন্দ্র সরকার সেটাকে ডিল করে। দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট ইনঅ্যাক্টেড ইন 1968, এই আইনটা কবে স্যার চালু করা হয়েছিল? 1968 চালু করা হয়েছিল। প্রোভাইডেড ফর দ্য কন্টিনিউয়াস ভেস্টিং অফ এনিমি প্রপার্টি ইন দ্য কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের নিরিখে এই যারা শত্রুপক্ষের লোকজন বা যারা শত্রু বলেই গণ্য করা হচ্ছে, কোন শত্রু? যারা দেশ ছেড়ে চলে গেছে বা দেশকে কোনোদিন আঘাত এনেছিল, তাদের সম্পদ কি করে অর্জন করবে সেই বিষয়টা কিন্তু এই আইন দ্বারা রক্ষা করা হয়। থ্রু দ্য ডিপার্টমেন্ট, এই পার্টিকুলার সিপি বললাম, সেপি, এই ডিপার্টমেন্টের দ্বারা যা কেন্দ্র সরকারের অধীনে পড়ে, এই কেন্দ্র সরকার সেটা কি করে? সেই সম্পদগুলোর মালিকানা পায়, ওনস এনিমি প্রপার্টি। সেই শত্রু সম্পদগুলোর অধিকার কার কাছে থাকবে? কেন্দ্র সরকারের অধীনস্থ থাকবে। আর্লিয়ার দিস ইয়ার, এই 2024 সালের শুরুর দিকে, আ স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল সেই দ্যাট, রাজ্য সরকারের একজন আধিকারিক ঘোষণা করেছেন যে দেয়ার ওয়ার 24 এনিমি প্রপার্টি ইন কর্ণাটকা। পার্টিকুলার কর্ণাটকের একজন সরকারি আধিকারিক তিনি দাবি করছেন যে কর্ণাটক রাজ্যে এই বছরই লক্ষ্য করা গেছে বা খুঁজে পাওয়া গেছে দেয়ার আর 6 প্রাইম স্পট, একদম উল্লেখযোগ্য ছখানা প্রাইম স্পট রয়েছে। কোথায় স্যার? বেঙ্গালুরুতে, যার আনুমানিক আর্থিক ভ্যালু হচ্ছে প্রায় 500 কোটি টাকা। এটা কর্ণাটকের হিসাব স্যার। এরকম ভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ভাবেই এনিমি প্রপার্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রায় 12,000-এর বেশি, যার আর্থিক মূল্য কিন্তু 1 লক্ষ কোটি টাকারও বেশি। তো সেইগুলো উদ্ধারের কাজ চলছে এবং যার জন্যই 2017 সাল পার্লামেন্ট পাস দ্য এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন বিল। 2016 সালে তারা বিলটা পাস করে এবং পরে আইনটা অ্যামেন্ডমেন্ট হয়ে যায়। আবার পুরনো যে আইনটা ছিল 1968-এর, সেই আইনটাকে তারা চেঞ্জ করে এবং দ্য পাবলিক প্রেমিসেস এভিকশন অ্যান্ড আনঅথরাইজড অকুপেশন অ্যাক্ট 1971, এই অনুযায়ী কিন্তু তারা যাতে ভারত সরকারের অধীনেই এই স্থাবর সম্পদ থেকে যায় এবং তার মিসইউজ করতে না পারে এই লোকগুলো, তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্যার মিসইউজ কি করে হবে? ধরে নাও স্যার যে ধরো এ বলে কোনো একটা ব্যক্তি, তিনি ইন্ডিয়াতে ছিলেন, এবার ইন্ডিয়া থেকে তিনি চলে গেলেন, ভারতের নাগরিকত্বকে বর্জন করে দিয়ে কোথায় গেলেন স্যার? পাকিস্তানে তিনি চলে গেলেন। এ বলে কোনো ব্যক্তি তিনি পাকিস্তানে চলে গেলেন এবং ধরে নাও পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, সেই প্রস্তুতিতে পারে বা তারপরও শত্রুপক্ষের দেশে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই ব্যক্তিটা, এ বলে ব্যক্তিটা স্যার কি হয়ে গেল? এনিমি বলে চিহ্নিতকরণ হয়ে গেল, এনিমি বলে চিহ্নিতকরণ হয়ে গেল। ঠিক আছে, এখন তিনি পাকিস্তানের নাগরিক। এবার ধরো এই ব্যক্তি পরবর্তীকালে চলে যাচ্ছে পাকিস্তান থেকে ধরে নাও আমেরিকা বা ধরে নাও ইউকে, তারা শিফট করে যাচ্ছে। এবার এই ব্যক্তির কোনো সন্তান, সে ধরো তার নাম ধরো বি, তিনি আবার ওইখান থেকে চলে আসছেন আবার ইন্ডিয়াতে, এসে ক্লেম করছে যে আমার বাবার সম্পদ ছিল বা তার ঠাকুরদার সম্পদ ছিল, আমার সম্পদ আমাকে ফিরিয়ে দেওয়া হোক। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করবে? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জায়গায় চাপ হয়ে যাচ্ছে, কারণ শত্রুপক্ষ হিসেবে তাকে ক্লেম করা হয়েছে। তো সেই নিরিখে কি করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবেই সম্পদ ক্লেম করতে না পারে, কারণ সে তুমি শত্রুপক্ষের চিহ্নিতকরণ করা হয়ে যাচ্ছে, সেই জন্য যাতে ক্লেম করতে না পারে তার জন্য স্যার বারবার করে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে বিভিন্ন রকম আইনের দ্বারা। ক্লিয়ার স্যার? এবার স্যার যদি আমরা দেখি যে আর কি কি বলছে, দেখো এই কারণেই বলছে লিগ্যাল হেয়ার, যদি কোনো আইনি কোনো রকম ভাবে কোনো 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 কি বলবো উত্তরাধিকারী থাকে বা সাকসেসর, যদি নর্মাল কোনো উত্তরাধিকার থাকে, কার? সেই কোনো এনিমি ব্যক্তির, কোনো যদি শত্রুপক্ষের কোনো ব্যক্তির যদি কোনো লিগাল বৈধ যদি কোনো উত্তরাধিকার থাকে বা নর্মাল যদি উত্তরাধিকার থাকে, তাহলে সেক্ষেত্রেও তাকে এনিমি সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে বা এনিমি ফর্ম হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে সেই ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন হোক বা ইন্ডিয়া সিটিজেন না হোক, তাকে কিন্তু ওই একই রকমভাবে ট্রিট করা হবে এনিমি প্রপার্টি অ্যাক্ট আইন অনুযায়ী। ঠিক আছে, তার ন্যাশনালিটি বিবেচনা করা হবে না। ঠিক যেরকমভাবে কিন্তু এই মহারাজা, যেটা ইউপির মহারাজার কথা বলেছিলাম,
তার ক্ষেত্রে, তার সন্তানের ক্ষেত্রে কিন্তু যেটা করা হয়েছে, যার জন্য অ্যামেন্ডমেন্ট আনতে বাধ্য করেছিল। দ্য অ্যামেন্ডমেন্ট ল প্রোভাইডেড দ্যাট any property shall continue to vest in the custodian even the enemy of enemy subject or enemy firm case ceases to be an enemy due to the death, extinction, winding up of business or change of nationality, or that legal heir and successor is a citizen of India or not. তিনি হোক বা না হোক, তাহলে কি স্যার বলছে পার্টিকুলারলি এই অ্যামেন্ডমেন্ট ল অনুযায়ী এই শত্রু যাকে ঘোষণা করা হচ্ছে বা এনিমি প্রপার্টি যাকে ঘোষণা করা হচ্ছে, পরবর্তীকালে তার বৈধ বা নর্মাল যে উত্তরাধিকার থাকবে, সেই উত্তরাধিকার যদি দাবি করে যে তার পূর্বপুরুষদের সম্পত্তি ফেরত দেওয়া হোক, আমরা সেটা যাচাই করব না। কিন্তু সরকার কি করবে, ডাইরেক্টলি সেটা এনিমি প্রপার্টি বলে ঘোষণা করে দেবে এবং তার সমস্ত কাস্টোডিয়ান বা তার মালিকানা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই থাকবে। দ্য কাস্টোডিয়ান উইথ প্রায়ার অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এই কাস্টোডিয়ান কিভাবে চেঞ্জ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে কেন্দ্র সরকারের হাতে। যদি মনে করা যায় যে তিনি সেটাকে ফেরত দেবেন কিছু কম্পেনসেশন দিয়ে বা তাকে কিনে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই আইনটাও কি হবে, কোন কোন আইন হবে, কি কি প্রভিশনস হবে এই এনিমি প্রপার্টি অ্যাক্টে, সেটাও কিন্তু নিশ্চিতকরণ করবে কে, কিন্তু সরকার এবং তার পার্টিকুলার ডিপার্টমেন্ট সিইপিআই এর দ্বারা নিয়োজিতকরণ করা হবে। ওকে, এবার স্যার এই পার্টিকুলার আইনটার কি কি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, কি কি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছে। দ্য অ্যামেন্ডমেন্টস এইম টু, অ্যামেন্ডমেন্ট কেন করা হয়েছিল, টু গার্ড এগেইনস্ট ক্লেমস অফ সাকসেশন, যাতে এই সম্পদ দুমদারাক্কা তার মালিকানা চেঞ্জ না হয়ে যায় বা মালিকানা যাতে রক্ষা করা যায়, তার জন্য অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অর ট্রান্সফার অফ দ্য প্রপার্টিজ লেফট বাই পিপল হু মাইগ্রেট টু পাকিস্তান অ্যান্ড চায়না, যারা পাকিস্তান এবং চায়নাতে মাইগ্রেট হয়ে গেছে, যারা চলে গেছে, তাদের মানে অত শত্রুপক্ষের লোক হয়েছে, কোথায় কখন, আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে যারা পাকিস্তানে বা চায়না চলে আছে, তারা তো প্রপারলি শত্রুদের দেশে তুমি থাকছো, তা সেই সম্পদগুলো যাতে হস্তান্তর না হয়ে যায়, যাতে তার সম্পদগুলো পুরোপুরি ইন্ডিয়ার জন্যই থেকে যায়, তা সেইটা কিন্তু নিশ্চিতকরণ করার জন্যই এই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। দ্য মেইন এম ওয়াজ টু নিগেট দ্য ইফেক্ট অফ এ কোর্ট জাজমেন্ট ইন দিস রিগার্ড। যেমন একটু আগে দেখলাম 2005 সালে সুপ্রিম কোর্ট সেই রাজার সনের পার্টিকুলার তার ফরে গিয়ে রায় দিয়ে দিয়েছিল, যাতে এরকম রায় না বেরোতে পারে, তার জন্য কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কারণ দেশের সম্পদ যে কোনো, সে দেশের ব্যক্তি ভেতরের লোক হোক আর বাইরের লোক হোক, তুমি যদি শত্রুপক্ষের লোক হিসাবে গণ্য হয়ে যাও, তাহলে তোমার সম্পদ দেশের সম্পদ হয়ে যাবে, কেন্দ্র সরকারের সম্পদ হয়ে যাবে। দ্য স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস ইন দ্য বিল সেইড দ্যাট, পার্টিকুলার কি কি উদ্দেশ্য বলে দেওয়া আছে এই অ্যামেন্ডমেন্ট বিলে এবং কি কি কারণ দেখানো হয়েছে। বলছে অফ লেট দেয়ার হ্যাভ বিন ভেরিয়াস জাজমেন্ট বাই দ্য ভেরিয়াস কোর্টস, এত রকম ভাবে এতগুলো কোর্টে এত রকম জাজমেন্ট এসছে দ্যাট হ্যাভ অ্যাডভার্সলি অ্যাফেক্টেড দ্য পাওয়ার্স অফ দ্য কাস্টোডিয়ান, কেন্দ্র সরকারের যে অধিকার রয়েছে, যে পাওয়ার ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও খর্ব হয়ে যাচ্ছে। এবং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ প্রোভাইডেড আন্ডার দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968, পার্টিকুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে পাওয়ার দেওয়া হয়েছিল 1968-এর এই এনিমি প্রপার্টি অ্যাক্টে, সেটা যাতে খর্ব না হয় তার জন্য অ্যামেন্ডমেন্ট করতে বাধ্য করা হচ্ছে এই বিলের মারফত। এই বিলে সেটা কিন্তু সেটাই উল্লেখ করা হয়েছিল যে উদ্দেশ্যটা কি অ্যামেন্ডমেন্ট করার। ইন ভিউ অফ সাচ ইন্টারপ্রিটেশন বাই ভেরিয়াস কোর্ট, দ্য কাস্টোডিয়ান ইজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু সাস্টেন হিজ অ্যাকশন আন্ডার দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968। এই যে নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হলো, যে আইন আসলো 1968-এর এনিমি প্রপার্টি অ্যাক্ট, এর দ্বারা কিন্তু যিনি চাইছেন সেটা লিগাল হোক কি নর্মাল সাকসেসর হোক বা উত্তরাধিকার হোক, সেই পূর্বপুরুষদের সম্পত্তি চেয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু তার পক্ষে আর সহজতর ব্যাপারটা হচ্ছে না। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই শত্রুপক্ষের যে দেশগুলো, যে শত্রু যে সম্পদগুলো রয়েছে স্থাবর অস্থাবর, যেটা চলমান নয়, সেই সম্পদগুলোকে তারা কি করতে পারে, ইচ্ছা মতো তার সময়কাল অনুযায়ী সে নিলাম ডেকে বিক্রি করতে পারে, অথবা যে চাইছে তার যদি প্রফেশন থাকে তা সেই অনুযায়ী সেটাকে করা যোগ্য কি যোগ্য নয় সেটা বুঝে তারা কিন্তু কম্পেনসেশন দিয়ে নিজের আয়ত্তে নিয়ে এসে কোনো সময় তারা অন্য জায়গায় নিলাম করে ডেকে দিতে পারে। এর মারফত কিন্তু সরকারের একটা বেশ ভালো আয় এবং নিজের জায়গার যে সিকিউরিটি সেটা রক্ষা হওয়ার জায়গা থাকলো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কি বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স বলছে দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার দ্যাট অ্যাজ মেনি অ্যাজ, দেখো 12,426টা মতো জায়গা আছে যেটা ইমুভেবল, অর্থাৎ মানে চলন করা যাবে না, মানে স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে, যার ভ্যালু হচ্ছে তোমাদের বারবার করে বলছিলাম 1 লাখ কোটি টাকা, যেটা পার্টিকুলার এই এনিমি পক্ষের বা পার্টিকুলার এনিমি প্রপার্টি আইন অনুযায়ী শত্রুপক্ষের সম্পদ বলে কিন্তু ঘোষণা করা হচ্ছে কেন্দ্র সরকারের অনুযায়ী। এবং যেখানে পার্টিকুলার এনিমি শেয়ারস অফ 302 কোম্পানিজ, পার্টিকুলার এনিমি লোকজনের প্রায় 302 খানা কোম্পানি রয়েছে আর কারেন্টলি ভেস্টেড ইন কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি অ্যাক্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে,
অর্থাৎ কেন্দ্র সরকারের অধীনে কিন্তু এই সম্পদগুলো তাদের ক্ষমতার মধ্যে রয়েছে। দ্য ম্যাক্সিমাম অফ এনি প্রপার্টিজ ইজ লোকেটেড ইন উত্তরপ্রদেশ। ম্যাক্সিমাম এই এনি প্রপার্টিগুলো রয়েছে কোথায়, কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। কত সংখ্যায় স্যার রয়েছে এখনো পর্যন্ত? 5936টা। ওয়েস্ট বেঙ্গলে তারপরেই রয়েছে স্যার কতগুলো, খুব ইম্পর্টেন্ট, 4301টি। 4301টি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে, যেখানে কলকাতাতেই অনেকগুলো রয়েছে। এছাড়া স্যার রয়েছে দিল্লিতে 669টা। এছাড়া তোমার রয়েছে গোয়াতে 295টা। এছাড়া টুকরো টাকারা করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে রয়েছে। তো যদি বলা হয় সবচেয়ে বেশি কথা স্যার রয়েছে এই প্রপার্টি অ্যাক্ট ইন্ডিয়ার মধ্যে, তাহলে উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর দিল্লি, তারপর গোয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু খেয়াল রাখবে। দ্য এনিমি প্রপার্টিজ আর স্প্রেড ওভার 23 স্টেটস অ্যান্ড ইউটিস ইন ইন্ডিয়া। এরকম ভাবেই শত্রুপক্ষের সম্পদগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতবর্ষের প্রায় 23খানা রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে। 2018 সালে ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট টোটাল 9280 enemy properties had been left behind by Pakistani nationals। অর্থাৎ এরকম ভাবেই 9280 জন পাকিস্তানি, যিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে পেয়েছেন, সেই সম্পদগুলো কিন্তু এখন এই প্রপার্টি হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে ভারত সরকারের দ্বারা। এবং 126খানা চাইনিজ ন্যাশনালিস্ট রয়েছেন, চাইনিজ লোক রয়েছেন যারা চাইনাতে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করে ফেলেছে, তাদের সম্পদটা কিন্তু এনি প্রপার্টি অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী কেন্দ্র সরকারের অধীনে রয়েছে। The government planned the disposal of any properties and for that 2 committees headed by senior officials will be set up। এই সম্পদগুলোকে কি করে তারা নিলামে ডাকবে, কি করে তারা তার আর্থিক ভ্যালুটাকে গ্রহণ করবে বা ডিল করবে কি বিষয় নিয়ে, সেই জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দুখানা ইম্পর্টেন্ট কমিটি তৈরি হচ্ছে এবং তার সেট আপ চলছে। ঠিক আছে, তো স্যার যদি স্যার মনে হয় যে একদম এই টপিকগুলো সামনে, তোমরা জানোই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে পিএসসি মিসলিনিয়াস সার্ভিসের, আবার নতুন একটা, আবার ক্লার্কশিপের নতুন একটা নোটিফিকেশন আসছে। তো আশা করি 2025 সালে তোমার পরীক্ষাগুলো হচ্ছে প্রিলিমসের, যারা যারা দেবে ভাবছো আবার নতুন করে প্রিলিমস দেবে, এবং এসএসসি, রেল, এই পরীক্ষাগুলো অনেক অনেক, আমরা জানো তোমরা প্লে লিস্ট অনুযায়ী প্রায় বললাম এই ডিসেম্বর মাসে প্রায় 50,000 ভ্যাকান্সি নতুন করে রয়েছে বিভিন্ন রকমভাবে পরীক্ষাগুলোতে। তো যারা যারা চাইছো এই পরীক্ষাগুলোকে অ্যাভেল করতে, ভালো করে কম্পিট করতে, সরকারি চাকরি সম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করতে, তাদের জন্য বলে রাখি যে নৈহাটিতে স্যার অফলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের 2nd উইক থেকে। শুক্র, শনি, রবি 3 দিন ক্লাস হবে, মাসিক ফি মারফতে ক্লাস হবে। যারা যারা নৈহাটি অঞ্চলের আশপাশে থাকো তারা অফলাইন ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো। এছাড়া অনলাইন কোর্স আসবে। যদি তোমাকে মনে হয় যে স্যার এইরকম ছোট্ট একটা স্যার লিস্ট, এটা এখানে তো আর এতগুলো দেখা যায় না, এছাড়াও অনেক অনেক সাকসেসের গল্প রয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি এই সাকসেসের ভিড়ে নিজেকেও দেখাবে, বা তুমি আফটার অল নিজেকে যেখানেই হোক সাকসেস করবে, পড়াশোনা শুরু করে দাও স্যার। আর তোমাদের এই জিএস পেপারের ক্লাসগুলো স্যার কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং পার্টিকুলার এই জিএস ক্লাস যদি তোমাকে করতে হয় স্যার, তাহলে কিন্তু 2রা জানুয়ারি থেকে কিন্তু তার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, জয়েন করতে পারো। আর জিএস পেপারের ক্লাস, এই যে ফ্রি সেশনগুলো চলছে, শুধু জিএস নয়, বেঙ্গলি অমিত সেন স্যারের, প্রতীক স্যারের ইংরাজি, অয়ন স্যারের ইংরাজি, শুক্লা ম্যাডামের ম্যাথ, তো এরকমভাবে প্রপার ক্লাসগুলো কিন্তু ইউটিউবে যে ফ্রি সেশনগুলো চলছে সপ্তাহে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপে, এবং সেখানে প্রপার ক্লাসে থাকো। বেস্ট অফ লাক। পরের দিন পরের টপিক দেখা হবে। আজকে অবধি প্রত্যেকে সুস্থ থাকো, আনন্দে উৎসব চলছে, বছরটা শেষ হচ্ছে, ভালোভাবে বছর যেমন শেষ করো, ভালোভাবে বছরটা শুরু করো, তার কারণ সামনে কিন্তু অনেকগুলো চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চুজ করো তুমি জীবনে কি চাও। আজকে অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।